ইতিহাসের চাকা যখন ঘোরে তখন তা কেবল সময়কে অতিক্রম করে না, বরং একটি জাতির ভাগ্যকেও নতুন করে লিখে দেয়। 2026 সালের এই বসন্তে বাংলাদেশের দিগন্তে এক নতুন রাজনৈতিক ঝড়ের ঘনঘটা দেখা যাচ্ছে। একদিকে রাজপথে উত্তাল 11 দলীয় জোটের আলটিমেটাম, অন্যদিকে সংসদের অন্দরে 2/3 সংখ্যাগরিষ্ঠতা সম্পন্ন সরকারের অনমনীয় অবস্থান। কেন্দ্রবিন্দুতে একটিই দলিল, জুলাই জাতীয় সনদ। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা কেবল সংবাদপত্রের শিরোনামগুলো পড়ব না, বরং আমরা প্রবেশ করব উচ্চ পর্যায়ের বৈশ্বিক থিঙ্ক ট্যাঙ্কের গভীরে। আমরা ডিকোড করব বাংলাদেশের এই বর্তমান সাংবিধানিক সংকট আসলে কি। এটি কি কেবল ক্ষমতার লড়াই, নাকি একটি সুদূর প্রসারী ভূরাজনৈতিক দাবার চাল? রাজনীতির ভাষায় একে বলা হয় স্ট্র্যাটেজিক রিঅ্যালাইনমেন্ট বা কৌশলগত পুনর্গঠন। বর্তমান সংকটটি মূলত লেজিটিমেসি বা বৈধতা বনাম প্রসিজিয়ার বা প্রক্রিয়ার এক চিরায়ত দ্বন্দ্ব। একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া জুলাই সনদ এবং গণভোটের ম্যান্ডেট, যা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে নবনির্বাচিত ত্রয়োদশ সংসদের বিদ্যমান সংবিধানের প্রতি আইনি আনুগত্য। একটি রাষ্ট্রের শক্তি তার অভ্যন্তরীণ সংহতির ওপর নির্ভর করে, কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি এক গভীর বিভাজন। বিএনপি নেতৃত্বাধীন সরকারের অবস্থান এখানে মূলত ইনস্টিটিউশনাল রিয়েলিজমের বহিঃপ্রকাশ। তারা জানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া মানেই জুলাই সনদের সেই 48টি প্রস্তাবকে পূর্ব স্বীকৃতি দেওয়া, যা তাদের শাসনতান্ত্রিক একছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করে। বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস এবং উচ্চকক্ষ গঠনের প্রস্তাবগুলো তাদের গ্র্যান্ড স্ট্র্যাটেজি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সাংঘর্ষিক। বাংলাদেশের এই অভ্যন্তরীণ সংকট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি স্ট্র্যাটেজিক ইকুইলিব্রিয়াম বা আঞ্চলিক শক্তির ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলছে। দক্ষিণ এশিয়ার এই ভূখণ্ডে আধিপত্য বিস্তারের লড়াইয়ে লিপ্ত 3টি প্রধান শক্তি: ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের জন্য একটি স্থিতিশীল এবং পূর্বাভাসযোগ্য বা প্রেডিক্টেবল ঢাকা জরুরি। দিল্লির লেন্স থেকে দেখলে সংবিধান সংস্কারের মাধ্যমে যদি ক্ষমতার ভারসাম্য এমনভাবে পরিবর্তিত হয় যা উগ্রপন্থী বা বিশেষ কোনো প্রক্সি শক্তির উত্থান ঘটায়, তবে তা হবে তাদের জন্য রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা। অন্যদিকে বেইজিংয়ের দৃষ্টি সবসময়ই অর্থনৈতিক প্র্যাগম্যাটিজমের দিকে। তাদের কাছে শাসনতান্ত্রিক কাঠামোর চেয়ে বিনিয়োগের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ। জুলাই সনদের অনিশ্চয়তা চীনের বড় বড় প্রজেক্টগুলোতে এক ধরনের ইনহেরেন্ট রিস্ক তৈরি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের জন্য এটি একটি নৈতিক ও কৌশলগত দ্বিধা। তারা একদিকে যেমন ডেমোক্রেসি প্রমোশন বা গণতন্ত্রের প্রসারের কথা বলে জুলাই সনদের সংস্কারগুলোকে ইতিবাচকভাবে দেখে, অন্যদিকে রাজপথে অস্থিরতা বা মব কালচার তাদের আঞ্চলিক নিরাপত্তা কৌশলকে ভাবিয়ে তুলছে। বর্তমানে এই সংকটের আড়ালে চলছে এক ভয়াবহ কগনিটিভ ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রতিটি পক্ষই জনমতকে নিজেদের অনুকূলে আনার জন্য পারসেপশন ম্যানেজমেন্ট করছে। বিএনপি এখানে সাংবিধানিক ধারাবাহিকতার একটি শক্তিশালী ন্যারেটিভ তৈরি করেছে। তাদের যুক্তি, সংবিধানে যা নেই তার ভিত্তিতে শপথ নেওয়া আলট্রা ভায়ার্স বা এখতিয়ার বহির্ভূত। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম লিগ্যাল শিল্ডিং বা আইনি ঢাল, যা তাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করতে সাহায্য করছে। বিপরীতে জামায়াতে ইসলামী এবং এনসিপি এর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অস্ত্র হল বিপ্লবের স্পিরিট। তারা জনগণের মধ্যে এই ধারণাটি প্রতিষ্ঠিত করতে চায় যে বর্তমান সরকার জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই ন্যারেটিভের আড়ালে লুকিয়ে আছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি বা অসম শক্তির লড়াইয়ের কৌশল। তারা জানে সংসদের ভেতরে তারা সংখ্যালঘু, তাই তাদের আসল শক্তি হল রাজপথ এবং জনমতকে উত্তেজিত রাখা। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বর্তমানে একটি চরম স্ট্রেস টেস্ট বা সহনশীলতা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। বিচার বিভাগ, সংসদ এবং নির্বাহী বিভাগ, এই 3 স্তম্ভের মধ্যে যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে তা ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্সের জন্য এক বড় হুমকি। হাইকোর্ট কর্তৃক রিটি রুল জারি করা কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এটি একটি জুরিসপ্রুডেন্সিয়াল ডিলেইং ট্যাকটিক হিসেবে ব্যবহৃত হতে পারে। এটি সরকারকে একটি ব্রিদিং স্পেস দিচ্ছে, কিন্তু সংকটের কোনো স্থায়ী সমাধান দিচ্ছে না।
আমরা যদি ভ্লাদিমির পুতিন বা শি জিনপিংয়ের রাজনৈতিক দর্শনের দিকে তাকাই তবে দেখব তারা সবসময়ই ভার্টিক্যাল পাওয়ার বা ক্ষমতার উল্লম্ব সংহতিতে বিশ্বাস করেন। বাংলাদেশের বর্তমান কাঠামোতে এই উল্লম্ব সংহতিটি ভেঙে পড়েছে। এর ফলে তৈরি হচ্ছে ক্ষমতার শূন্যতা, যা যে কোনো সময় অসাংবিধানিক শক্তির জন্য পথ প্রশস্ত করতে পারে। এই রাজনৈতিক দাবা খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল প্রকৃত ভুক্তভোগী বা ভিকটিম কে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে 11 দলীয় জোট ভুক্তভোগী, কারণ তাদের দাবি মানা হচ্ছে না। কিন্তু আমাদের থিঙ্ক ট্যাঙ্ক অ্যানালিসিস বলছে অন্য কথা। অনেক সময় যাকে ভুক্তভোগী মনে হয় সে আসলে মূল সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি হতে পারে। যদি এই সংসদ সংস্কার পরিষদ গঠন নিয়ে দেশ অচল হয়ে পড়ে তবে তার সবচেয়ে বড় সুবিধা নেবে সেই প্রক্সি শক্তিগুলো যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করতে চায়। জামায়াত এবং এনসিপি এর ওপর যে অভিযোগগুলো উঠেছে, অরাজকতা সৃষ্টি এবং মব কালচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা, তা যদি সত্যি হয় তবে তারা এই বিশৃঙ্খলা থেকে লাভবান হবে। এখানে প্রকৃত স্ট্র্যাটেজিক ভিকটিম হল বাংলাদেশের সার্বভৌমত্ব। রাজনীতির এই গোলকধাঁধায় যখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়ে তখন রাষ্ট্র তার স্ট্র্যাটেজিক অটোনমি হারিয়ে ফেলে। তাহলে এই সংকট থেকে উত্তরণের পথ কি? আমাদের থিঙ্ক ট্যাঙ্ক 3টি সুনির্দিষ্ট কৌশলগত পদক্ষেপের কথা বলছে। প্রথমত, ডক্ট্রিন অফ নেসেসিটির বাস্তব প্রয়োগ। রাষ্ট্রপতিকে এখানে আলংকারিক প্রধানের ভূমিকা থেকে বেরিয়ে এসে একজন মিডিয়েটর ইন চিফ বা প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে হবে। যেহেতু বিষয়টি এখন আদালতের টেবিলে, সরকার একটি রেফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত মতামত নিতে পারে। এটি সরকারকে একটি শক্তিশালী আইনি ঢাল দেবে। দ্বিতীয়ত, গ্র্যান্ড ন্যাশনাল ডায়ালগ। সংসদের ভেতরে একটি বিশেষ কমিটি গঠন করতে হবে যেখানে রাজপথের দলগুলোকেও আলোচনার টেবিলে ডাকা হবে। কিসিঞ্জারের ভাষায়, কূটনীতি হলো এমন এক শিল্প যা অন্যকে আপনার পথে নিয়ে আসে কিন্তু তাকে মনে করিয়ে দেয় যে এটি তারও পথ। সংসদের ভেতরে এই আলোচনা জামায়াত এনসিপির রাজপথের আন্দোলনকে আইনি কাঠামোর মধ্যে কন্টেইন বা আবদ্ধ করে ফেলবে। তৃতীয়ত, সিলেক্টিভ ইমপ্লিমেন্টেশন। জুলাই সনদের 84টি প্রস্তাবের মধ্যে যে 30টি বিষয়ে সব দলের ঐক্যমত আছে সেগুলো অবিলম্বে কার্যকর করার ঘোষণা দিতে হবে। এতে সরকারের আন্তরিকতা প্রমাণিত হবে এবং আন্দোলনের তেজ কমে যাবে। এই মুহূর্তে বাংলাদেশের সামনে বড় 3টি ঝুঁকি রয়েছে। 1. ফাংশনাল প্যারালিসিস। যদি আজ রোববারের সময়সীমা পার হওয়ার পর সরকার এবং বিরোধী দল সংঘর্ষে লিপ্ত হয় তবে রাষ্ট্র পরিচালনার কাজ স্থবির হয়ে পড়বে। 2. ইকোনমিক মেল্টডাউন। রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি বিনিয়োগ কমিয়ে দেবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। 3. এক্সটার্নাল ইন্টারফেরেন্স। অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে বিদেশি শক্তিগুলো তাদের নিজেদের এজেন্ডা চাপিয়ে দেবে। বাংলাদেশের জন্য রেড লাইন হল সংসদকে পুরোপুরি পাশ কাটিয়ে রাষ্ট্র চালানো। মব কালচার যদি রাষ্ট্রযন্ত্রের উপর প্রভাব বিস্তার শুরু করে তবে তা হবে একটি আধুনিক রাষ্ট্রের জন্য ডেথ সেন্টেন্স বা মৃত্যু পরোয়ানা। গেম থিওরির ওয়ার অফ অ্যাট্রিশন বা ক্ষয়িষ্ণু যুদ্ধের মডেল অনুযায়ী আমরা আগামী 5 বছরের একটি পূর্বাভাস দিচ্ছি। আগামী 15 দিন রাজপথে উত্তাপ বাড়বে। ছোটখাটো সংঘাত এবং হরতাল অবরোধের মাধ্যমে 11 দলীয় জোট সরকারকে চাপে ফেলার চেষ্টা করবে। সরকার পুলিশি ব্যবস্থার পাশাপাশি আইনি বয়ান দিয়ে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করবে। 1 মাস এটি হবে সাফারিং জোন। সাধারণ মানুষের ভোগান্তি বাড়লে জনমত কোন দিকে যায় সেটি হবে দেখার বিষয়। আন্তর্জাতিক মহল থেকে একটি ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বা পর্দার আড়ালের আলোচনা শুরু হবে। 3 মাস যদি কোনো সমঝোতা না হয় তবে বিচার বিভাগকে একটি চূড়ান্ত ও কঠিন সিদ্ধান্ত দিতে হবে। সরকার হয়তো সংবিধানের কিছু সংশোধনী এনে একটি হাইব্রিড মডেল প্রস্তাব করবে। 6 মাস এটাই হবে টিপিং পয়েন্ট। হয় সরকার একটি বড় ধরনের রদবদল ঘটাবে অথবা বিরোধী জোটের আন্দোলনে ফাটল ধরবে। দেশের অর্থনৈতিক সক্ষমতা এই সময় বড় পরীক্ষার সম্মুখীন হবে। 1 বছর একটি নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট তৈরি হবে। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার মেরুকরণ স্থায়ী রূপ নেবে। হয়তো আমরা একটি উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের দিকে ধীর গতিতে যাত্রা শুরু করব। 5 বছর এই সংকটের সমাধানের ওপর নির্ভর করে নির্ধারিত হবে বাংলাদেশ কি একটি স্ট্র্যাটেজিক হাব হিসেবে আত্মপ্রকাশ করবে নাকি এটি একটি দীর্ঘমেয়াদী ফ্র্যাজাইল স্টেট বা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে। উইনস্টন চার্চিল বলেছিলেন, অতীত যতদূর পেছনে তুমি তাকাতে পারবে ভবিষ্যৎ ততদূর সামনে তুমি দেখতে পাবে। জুলাই বিপ্লব বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল, কিন্তু সেই স্পিরিটকে যদি আইনি ও সাংবিধানিক কাঠামোতে ধারণ না করা যায় তাহলে ইতিহাস আবারও পুনরাবৃত্ত হবে।
সংবিধান কেবল একটি কাগজ নয়, এটি একটি রাষ্ট্রের আত্মা। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না সেটি কেবল রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের সুরক্ষা কবচ। রাষ্ট্রকে টিকে থাকতে হলে যেমন শক্তির প্রয়োজন, তেমনি প্রজ্ঞারও প্রয়োজন। আশা করা যায় বাংলাদেশের নেতৃত্ব সেই প্রজ্ঞার পরিচয় দেবেন। আপনার মন্তব্য কি? আপনি কি মনে করেন সংবিধান সংস্কার পরিষদই বাংলাদেশের সংকটের একমাত্র সমাধান, নাকি এটি নতুন কোনো অরাজকতার সূচনা? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।